ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা একেবারেই খুব সহজে কেমিস্ট্রি 6 উইকের যে অ্যাসাইনমেন্ট আছে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, বিকজ দেয়ার ইজ সাম আইডিয়া অ্যাবাউট দ্য অ্যাসাইনমেন্ট। ডিরেক্টলি উই ডোন্ট গো থ্রু দ্য ইনস্ট্রাকশন ওয়ান্স মোর। আমরা ইনস্ট্রাকশনে যাব না, এখন আমরা এই কনসেপ্ট থেকে আমরা অ্যাসাইনমেন্টটাকে কিভাবে সলভ করতে পারি। তাহলে আমাদের মেইন কনসেপ্টটা কি ছিল? আমাদের অ্যাসাইনমেন্টে এরকম 8টা কম্পাউন্ড গিভেন করা আছে, দেয়া আছে, আগে থেকেই দেয়া আছে, অ্যাসাইনমেন্টের মধ্যে দেয়া আছে। ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টায়োডাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এই কম্পাউন্ড 8টা দেয়া আছে। একদম সিম্পলি আমরা চিন্তা করবো যে এখানে আমাদেরকে কি বের করতে হবে। আমরা আগে থেকেই একটু আগেই আমি তোমাদেরকে এই জিনিসটা নিয়ে একটু ধারণা দিয়েছি যে আমাদের এখানে 3টাতে 4 মার্ক করে পেতে হবে। তো এখানে আমরা ভ্যালেন্সি আমাদেরকে আগে, এখানে যে কম্পাউন্ড গুলো দেওয়া আছে এই কম্পাউন্ড গুলো যে অ্যাটম দ্বারা কম্পোজড করা থাকে তাদের ইন্ডিভিজুয়াল ভ্যালেন্সি গুলো আমাদেরকে কি করতে হবে? প্রথমে বের করতে হবে, ফার্স্ট কাজ। এবং সেটাকে একটু এক্সপ্লেন করতে হবে, মানে লেখার স্টাইল আমি লিখে দিচ্ছি বা ধরাই দিচ্ছি যে কিভাবে করতে হবে। And second point, look at here, variable valency and latent valency. Then after we already got the idea, the sum of the element have that the different valency, so that we can say the variable valency. And sometimes we can say their latent valency, the highest valency, and active valency minus করলে যে ভ্যালুসটা পাই সেটাকে আমরা latent valency বলি। এটা আমরা বের করব। এই 8টা কম্পাউন্ডের জন্য আমরা এখানে বের করার চেষ্টা করব যে কিভাবে আসছে। এরপরে আসছে ইউজ অফ রেডিও অ্যাক্টিভ আইসোটোপস। তার মানে এখানে যে অ্যাটমগুলো দিয়ে কম্পাউন্ড ফর্ম হয়েছে তাদের ভিতর থেকেও কিছু কিছু এলিমেন্ট আছে যারা কিন্তু আইসোটোপ বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ হিসেবেও ইউজ করা হয়। এবং এছাড়াও আদার দেন রেডিও অ্যাক্টিভ আইসোটোপস, হোয়াট আর দ্য ইউজেস অফ দেম, আমরা ইজিলি বের করার চেষ্টা করব। তাহলে এখন আমরা সরাসরি চলে যাব কোথায়? একেবারে আমরা প্রথম, তোমরা ইদানিং একটা কাজ করো, কোশ্চেনে কখনোই আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 বা এ, আমি অনেক আগেই তোমাদেরকে ক্লিয়ার করেছি যে যদিও 3টা পার্ট থাকে এ বি সি, ইউ ডোন্ট মেনশন দ্য আনসার টু দ্য কোশ্চেন নাম্বার এ, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার বি। হেডলাইন পয়েন্টস, ফার্স্ট হেডলাইন পয়েন্টস আমাদের এখানে কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে যে আমরা এখানে কি করব। একেবারে আমি যদি আবার কোশ্চেনটাতে চলে যাই, কোশ্চেনটাতে আমাদেরকে বলা হয়েছে যে ভ্যালেন্সি অফ অ্যাটম, টু ফাইন্ড আউট দ্য ভ্যালেন্সি অফ অ্যাটম। হেডলাইন পয়েন্টস টু ফাইন্ড আউট, ফার্স্ট ওয়ান আনসার টু দ্য কোশ্চেন নাম্বার এ, যেটা তোমার লেখার কথা ছিল, আমরা আনসার টু দ্য কোশ্চেন নাম্বার এ লিখবো না, আমরা লিখছি টু ফাইন্ড আউট দ্য ভ্যালেন্সি অফ atoms in compounds. কম্পাউন্ডস এর মধ্যে যে ভ্যালেন্সি আছে, অ্যাটমের ভ্যালেন্সি, সেগুলো আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। ওকে ফাইন। তাহলে আমরা একেবারেই যদি শুরুতেই সরাসরি যাই, তাহলে এক্সপ্লেনেশনও একটা দিয়েছে। আমরা ধরে নিলাম নাম্বার 1টা হচ্ছে আমার ওয়াটার। ওকে ফাইন, ইট ইজ ওয়াটার in this compound. Since I need to write something, so I will write something here. In this compound, এই দুটা কম্পাউন্ডের মধ্যে there are two elements. আমি তোমাদেরকে একটা ক্রাইটেরিয়া দেখাচ্ছি বা একটা গাইডলাইন দিচ্ছি। You can use this guideline by your own way, you can write accordingly. Some explanation. In these two elements, there are two elements, hydrogen and oxygen. I write this one, you can write in elaborate form also, likely that এটা কোনো বিষয় না। আচ্ছা, then so the valency of hydrogen, we know that 1, and valency of oxygen is 2. What a simple assignment, likely that. In this way you will write on there. Not all time, sometimes it have also some difficulties or problem you can face accordingly. Okay, look at here. Then you can get some innovation in there also. In the water, the hydrogen and oxygen exchanging their valency to form this compound. By your own way, you can add
this one accordingly. Okay, so next one. Okay, look at here. ওয়াটার একটা লিখলাম, প্রত্যেকটাতেই আমরা একইভাবে লিখবো। এখন একইভাবে লিখবো বলতে আমি যদি বলি তোমরা একইভাবে লিখবে, তাইলে তো তোমাদের মধ্যে কনফিউশন থাকতেও পারে বা ক্রিয়েট হতেও পারে এক্ষেত্রে। তো এখন দেখো আমি সবগুলোরই ছোট ছোট করে, এখন আর এই পয়েন্টটা বারবার লিখবো না, তোমরা প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস লিখবে। দ্যাট মিনস ইউ উইল রাইট ইন দিস কম্পাউন্ড দেয়ার আর টু এলিমেন্টস, ইচ এন্ড এভরি কেস দেয়ার ইজ টু এলিমেন্টস, কার্বন এন্ড অক্সিজেন, কার্বন এন্ড ক্লোরিন, লাইকলি দ্যাট। আমি শুধু ভ্যালেন্সিটা দেখাচ্ছি, যে ভ্যালেন্সি মানে 2 নাম্বার ইজ দ্য কার্বন ডাই অক্সাইড। এখানে ভ্যালেন্সি অন, এই জায়গায় স্টুডেন্টরা একটু ভুল করতে পারে, থিঙ্ক করতে পারে যে ভ্যালেন্সি মেবি যেহেতু শেয়ারিং করে, সিন্স উই নো দ্যাট ইলেকট্রন শেয়ারিং টু ফ্রম অ্যাটম টু অ্যাটম ইন বিটুইন দেম টু ফর্ম আ কম্পাউন্ড, এই হিসেবে মনে হয় কার্বনের ভ্যালেন্সি 2 আর অক্সিজেনের ভ্যালেন্সি 1। নো, অক্সিজেনের ভ্যালেন্সি কোনো 1 নয়। এখানে জাস্ট আমরা কি করেছি, নিউমেরিক্যাল নাম্বারটাকে শর্ট করেছি। সো এটা অরিজিনালি ছিল, কার্বন ডাই অক্সাইড অরিজিনালি ছিল C2O4, কার্বনের 4 এখানে গেছে, অক্সিজেনের 2 এখানে আসছে। সো জাস্ট এক্সচেঞ্জিং, দেন আফটার কাটিং দ্য 2 to CO2 it is happening. So valency of carbon is 4 and valency of oxygen is 2 in there. First question is to find out the valency. So you need to write something and explain about them likely that in this way and find out the valency. It is the question number 1 answer. So second one is the carbon dioxide. Likely we can go through. Third one, carbon tetrachloride. It is formed with carbon and chlorine. The valency of carbon is 4 and valency of chlorine is 1. Number 4. In this way, we will go through properly. Number 4 now. Okay. Number 4. It is phosphorus pentachloride formed with the phosphorus and chlorine. So the valency of phosphorus is 5 here. Since we know that the valency variable valency found in case of the phosphorus 3 and 5. তাহলে এখানে আমরা 3 ও লিখতে পারি, 5 ও লিখতে পারি, বাট যেহেতু phosphorus pentachloride here the maximum valency is used in this case, যার কারণে আমরা phosphorus 5 এবং ক্লোরিনের লিখলাম, ক্লোরিন তো 1, এক্সচেঞ্জিং হলেও আমরা এটা লিখতে পারছি। নাম্বার 5 number is given phosphorus trichloride. Similarly, I told you phosphorus and chlorine. Not only write directly what I have written in this way, you can write what I write in font first one, in case of the first one, in case of water. Now, next one, phosphorus trichloride, phosphorus and chlorine, where phosphorus have the valency of 3, chlorine have valency of 1. Number 6, similarly, and sir, where I will get the valency chart? Valency chart is in the class 8 book, or even though you can see the compound. Exceptional is carbon dioxide. The 5 is for phosphorus, chlorine is for nothing, is means 1. Just sharing of the electron, so that you can easily find out from this case also. Okay, then after, in case of phosphorus pentaiodide, phosphorus and iodine, the valency of phosphorus is 5 and iodine is 1. In this way we can write accordingly. And then after, if we write in case of sulfur dioxide and sulfur trioxide, yes, in this one carbon dioxide, I told you in there, sulfur dioxide and sulfur trioxide. Carbon also have 2, 4 valency, but here using the 4. Sulfur 2, 4, 6, 8 though, but we will count the valency of sulfur is 2, 4 and 6. Which one is used in this case to form? I told you that, yes. Okay, look at here. 7, sulfur dioxide. Sulfur dioxide, তার মানে হচ্ছে এই অক্সিজেন, 2 valency of oxygen, originally it was S2O4. For lowest form, we divide these two numerical numbers by 2. So S1O2, that means SO2. Originally, this one was the exact
কম্পাউন্ড ফরমেশন আফটার ভ্যালেন্সি শেয়ারিং। সো তাহলে এইটা চিন্তা করতে হবে আমাকে, এইটার জায়গায় এইটা চিন্তা করতে হবে। আমরা 2 দিয়ে কাটাকাটি করে ছোট করেছি, বাট অরিজিনালি ছিল এইটা। এখানে সালফারের ভ্যালেন্সি ইউজ হয়েছে 4, কারণ আমরা আগে থেকেই জানি সালফার 2 4 6 ইউজ করতে পারে ভ্যালেন্সি, আর সালফারের ক্ষেত্রে হচ্ছে 4, আর অক্সিজেনের ভ্যালেন্সিটা অ্যাজ ইউজুয়াল 2। তাহলে 7 এর ক্ষেত্রে এটা চলে গেল। এবার যদি আমরা 8 নাম্বারটাও একটু একই পেজে দেখে দিই, 8 নাম্বার সালফার ট্রাইঅক্সাইড, কিন্তু অরিজিনালি এটা কি ছিল, 2 দিয়ে যদি আমরা ইনটু করি দুটাকেই, তাহলে S2O6 original structure this one, but since there is a instruction, if we want to make it lowest form, if it is divisible by the same number by 2 atoms number or numerical digit here, তাহলে এখানে আমরা S2 এবং O6 এই S2 2 দিয়ে ডিভাইড করলে এখানে আসতেছে কত, SO3। তাহলে অরিজিনালি, বাট অরিজিনাল স্ট্রাকচার অফ দিস ওয়ান ইজ দিস 2। সো হিয়ার the structurally sulfur the valency is sharing there, oxygen valency sharing here, so sulfur is 6 and oxygen is 2. Oxygen is always in 2 because oxygen have we can go through using the valency in specific compound is 2 here. So এইভাবে আমরা বের করতে পারি। তাহলে কনফিউশন আদার অল 8 কম্পাউন্ডস আমরা সহজেই ফাইন্ড আউট করে বের করতে পারলাম ইজিলি, যে তাদের ভ্যালেন্সি শেয়ারিং করে তাদের কত ভ্যালেন্সি হয়েছে। বাট শুধু কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এই তিনটার ক্ষেত্রে আমাদেরকে অরিজিনালটা বের করে নিয়ে তারপরে আমরা ভ্যালেন্সি নাম্বারটা কাউন্ট করলাম, ইজিলি কাউন্ট করলাম। সো আমাদের 1 নম্বর কোশ্চেনের আনসার শেষ। ইজিলি আমরা 1 নম্বর শেষ করে ফেললাম। 1 নম্বর আনসার কোশ্চেন নাম্বার 1A না লিখে আমরা লিখেছি টু ফাইন্ড আউট দ্য ভ্যালেন্সি অফ অ্যাটমস ইন গিভেন কম্পাউন্ডস। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা চলে যাবো 2 নম্বর, মিন্স 1B নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তাহলে বি নাম্বার কোশ্চেন আমাদেরকে কি করতে বলেছে, আমি আগেই কোশ্চেনটা এখানে লিখেছিলাম। বি নাম্বার কোশ্চেন আমাদেরকে এখানে লিখতে বলেছে যে ভেরিয়েবল ভ্যালেন্সি এন্ড ল্যাটেন্ট ভ্যালেন্সি, আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এবার ভেরিয়েবল ভ্যালেন্সি এবং ল্যাটেন্ট ভ্যালেন্সি টু ফাইন্ড আউট আমরা এটা করে ফেলবো। ওকে, তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনটাতে চলে যাই সরাসরি। এখানে যেটা আছে, এখানে আমরা দিয়েছি ভেরিয়েবল ভ্যালেন্সি, ফাইন্ড আউট ভেরিয়েবল ভ্যালেন্সি এন্ড ল্যাটেন্ট ভ্যালেন্সি, ভেরিয়েবল ভ্যালেন্সি and latent valency from given compounds যেটা দেয়া আছে এই কম্পাউন্ডস গুলো থেকে আমরা সেকেন্ড হেডলাইন পয়েন্টসটা এখান থেকে লিখে ফেললাম। সো লুক এট হিয়ার, আমাদের সেকেন্ড হেডলাইন পয়েন্টস আমরা দিয়েছি টু ফাইন্ড আউট দ্য ভেরিয়েবল ভ্যালেন্সি এন্ড ল্যাটেন্ট ভ্যালেন্সি ফ্রম গিভেন কম্পাউন্ডস। আমরা এখনো বের করিনি, আমরা লিখে রেখেছি এখানে। এখন আমরা জাস্ট স্টার্টিং এ আমরা যে দুইটা জিনিস হেডলাইন পয়েন্ট দেওয়া আছে যে ফাইন্ড আউট দ্য ভেরিয়েবল ভ্যালেন্সি এন্ড ল্যাটেন্ট ভ্যালেন্সি অফ দ্য গিভেন কম্পাউন্ড, ভেরিয়েবল ভ্যালেন্সি ডেফিনিশন দিলাম, ল্যাটেন্ট ভ্যালেন্সি ডেফিনিশন দিলাম। হোয়াট ইজ দ্য ডেফিনিশন হিয়ার? সাম এলিমেন্টস হ্যাভ মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি। Elements have more than one valency. Don't be confused about that. It is the 2 or 3 valency or likely that it is the more than one valency. No, each and every single, suppose phosphorus 3,5, more than one valency it bears. So it is the variable valency of the phosphorus or likely that. এই ধরনের। আর এখানে আবার বলা হচ্ছে the difference between highest valency of an element and its active valency called latent valency. তাহলে highest valency থেকে যদি আমরা অ্যাক্টিভ ভ্যালেন্সি মাইনাস করি, তার মানে আমরা যদি ল্যাটেন্ট ভ্যালেন্সি ইকুয়াল টু যদি ছোটখাটো ফর্মুলাটা লিখে ফেলি, হাইয়েস্ট ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি, এইটা দিয়ে আমি অনেক পড়িয়েছি। হাইয়েস্ট ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি, দেন we will easily find out the latent valency of that specific compounds বা specific elements of that compounds. তাহলে আমরা এবার সরাসরি এটা বুঝতে পারলাম যে একের অধিক ভ্যালেন্সি থাকলে ভেরিয়েবল ভ্যালেন্সি, আর হাইয়েস্ট ভ্যালেন্সি থেকে অ্যাক্টিভ ভ্যালেন্সি মাইনাস করলে সেটা হচ্ছে ল্যাটেন্ট ভ্যালেন্সি। এবার আমরা একটা একটা করে চলে যাই, চলো সেম আমরা আগে যেভাবে গিয়েছি সেভাবেই যাই। আমরা প্রথমে 1 নম্বর নিলাম ওয়াটার। ওয়াটারের মধ্যে দুইটা এলিমেন্টস আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন এন্ড অক্সিজেন। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখবো? ইন কেস অফ হাইড্রোজেন
there is no variable valence. There is no variable valency. হাইড্রোজেনের কোনো ভেরিয়েবল ভ্যালেন্সি নাই। হাইড্রোজেনের কোনো ভেরিয়েবল ভ্যালেন্সি নাই। তাহলে প্রথমে ভেরিয়েবল ভ্যালেন্সি নিয়ে বললাম হাইড্রোজেন সম্পর্কে, তারপরে তাহলে ল্যাটেন্ট ভ্যালেন্সি অফ হাইড্রোজেন। ল্যাটেন্ট ভ্যালেন্সি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে ল্যাটেন্ট ভ্যালেন্সিটা কত হবে? হাইড্রোজেনের যদি আমরা লিখি, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, হাইয়েস্টও যা লোয়েস্টও তা, এবং তার অ্যাক্টিভ ভ্যালেন্সি হচ্ছে, আচ্ছা এরপরে আমরা এটাতে কি লিখবো? এই যে 1 - 1 মানে হচ্ছে 0। তাহলে হাইড্রোজেনের কোনো ভেরিয়েবল ভ্যালেন্সি নাই, আর তার ল্যাটেন্ট ভ্যালেন্সি মানে তার অ্যাক্টিভ আর হাইয়েস্ট সবই হচ্ছে সেম। তাহলে হাইয়েস্ট যা অ্যাক্টিভতা মাইনাস করলে 0, হাইড্রোজেনের ল্যাটেন্ট ভ্যালেন্সি 0। এবার যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে যাই, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন, ইন কেস অফ অক্সিজেন একটা লিখে দেই পুরোটা, এটা ইন কেস অফ হাইড্রোজেন লিখবা, ইন কেস অফ হাইড্রোজেন। ওকে, ইন কেস অফ অক্সিজেন, অক্সিজেন পুরোটা লিখবা, আমি তো শর্টকাটে লিখতেছি। অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? ভেরিয়েবল ভ্যালেন্সি, ভেরিয়েবল ভ্যালেন্সি। বেটার তোমরা যদি আরেকটু ইনোভেশন করতে চাও, একটা লিস্ট বানাবা, এখানে একটা বক্স বানাবা, বক্স বানানোর পরে কি করবা সেই বক্সটাও আমি একটু দেখাই দিব যে তোমার ইনোভেশন বাই ইউর ওন সেন্স হাউ ক্যান ইউ রাইট অ্যাকর্ডিংলি। ওকে ওকে, এখন অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি যে অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2 অনলি, এবং তারও কোনো ভেরিয়েবল ভ্যালেন্সি নাই। ভেরিয়েবল ভ্যালেন্সি, নো ভেরিয়েবল ভ্যালেন্সি। ওকে, নো ভেরিয়েবল ভ্যালেন্সি হিয়ার, এখানে কোনো ভেরিয়েবল ভ্যালেন্সি নাই। আচ্ছা, তাহলে তার ল্যাটেন্ট ভ্যালেন্সি কত হবে? তার হাইয়েস্ট ভ্যালেন্সি থেকে ল্যাটেন্ট ভ্যালেন্সি, এইটা লেখার পরেও তুমি বক্সটা দিতে পারো। ল্যাটেন্ট ভ্যালেন্সি হচ্ছে আমরা ওই হাইয়েস্ট ভ্যালেন্সি মাইনাস লোয়েস্ট ভ্যালেন্সি অ্যাক্টিভ ভ্যালেন্সি, এটা যদি করি তার মানে 2 - 2 = 0। তার মানে এই দুটেরই কোনো ভেরিয়েবল ভ্যালেন্সি, এই কম্পাউন্ডের মধ্যে যে দুটো এলিমেন্টস আছে তাদের কোনো ল্যাটেন্ট ভ্যালেন্সিও নাই, ভেরিয়েবল ভ্যালেন্সিও নাই। এক নম্বরটা হয়ে গেল। হওয়ার পর তুমি এখানে চাইলে আফটার দেন ইউ ক্যান রাইট ইন দেয়ার, লুক এট হিয়ার, আফটার দেন। ওকে, ওয়াটার, কম্পাউন্ড ওয়াটার। ভালো মার্কস যারা পেতে চাও, যারা একটু ভালো ইনোভেশন করতে চাও, কম্পাউন্ড হচ্ছে ওয়াটার, 1 নম্বর কম্পাউন্ড। তারপরে তুমি এখানে এই কম্পাউন্ডের মধ্যে এখানে অ্যাটমস, প্রথম তালিকাটা দিলা, এখানে হচ্ছে অ্যাটমস, এখানে আরেকটা বক্স অ্যাটমস। তাহলে অ্যাটমস গুলো কি কি এই কম্পাউন্ডের মধ্যে? হাইড্রোজেন একটা, অক্সিজেন একটা। তারপরে তুমি ওই লেখাগুলো লেখার পর এরপর হচ্ছে ভেরিয়েবল ভ্যালেন্সি, ভেরিয়েবল ভ্যালেন্সি। আচ্ছা, আগে নরমালি লিখতে পারো ভ্যালেন্সি, ভ্যালেন্সি। তাহলে ভ্যালেন্সি এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তারপর তার ভেরিয়েবল ভ্যালেন্সি, ভেরিয়েবল ভ্যালেন্সি, ভেরিয়েবল ভ্যালেন্সি নাই মানে নো ভেরিয়েবল ভ্যালেন্সি, আর তার এরও নো ভেরিয়েবল ভ্যালেন্সি নাই। ঠিক আছে, আবার 0 লিখিও না, নো লিখবা। আর এখানে আসতেছে এরপর কি? ল্যাটেন্ট ভ্যালেন্সি, আরেকটা বক্স ল্যাটেন্ট ভ্যালেন্সি। এটা যদি কেউ না দেয় তারপরেও তারটা হবে, বাট আমি বলেছি ইফ ইউ হ্যাভ থিঙ্কিং দ্যাট আই নিড টু গো থ্রু ইনোভেটিভ ওয়ে, তাহলে আমরা ওইভাবে যাইতে পারবো। ল্যাটেন্ট ভ্যালেন্সি এখানে লিখবা হাইয়েস্ট ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি। হাইয়েস্ট ভ্যালেন্সি এটা যা, অ্যাক্টিভ ভ্যালেন্সিও তা, মানে এটা অল্টারনেটিভ যদি কোনো ভেরিয়েবল ভ্যালেন্সি নাই তাহলে এটা হচ্ছে 0। এবং আমরা এখানে একইভাবে 2 - 2 = 0, এই বক্সটা যদি আমরা করে দেই প্রত্যেকটা কম্পাউন্ডের ক্ষেত্রে, তাহলে খাতার লেখার অ্যাট্রাকটিভনেসটা কত বেড়ে যাবে খেয়াল করে দেখো। একইভাবে, একই স্টাইলে, একই ওয়েতে তুমি যদি পরেরটাতে যাও, মনে করো আমি এবার নিলাম এখানে কার্বন ডাই অক্সাইড, ওই লেখাগুলো কিন্তু প্রথমটার জন্য আমি যেভাবে লিখেছি ওই লেখাগুলো সবগুলোর জন্যই হবে। ইউ উইল রাইট অল অফ দ্য ফিচার্স যেটা আমরা ফার্স্টে লিখেছি, লিখে তারপর প্রত্যেকটার জন্য এরকম একটা করে বক্স বানাতে হবে। তাহলে এই বক্সটা বানাইতে গেলে, এখন কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে ছিল কার্বন আর এখানে হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এটা ঠিক আছে, একই রকম গেল, কিন্তু কার্বনের ক্ষেত্রে কার্বনের ভ্যালেন্সি আছে, অল্টারনেটিভ ভ্যালেন্সি আছে।
কার্বন হচ্ছে 2, কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 2 এবং 4, কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 2 এবং 4। তাহলে তার ভেরিয়েবল ভ্যালেন্সি কি আছে? তাহলে আমরা এখানে ইয়েস লিখতে পারি, কিংবা আমরা এই যে তার যে ভ্যালেন্সি ভেরিয়েবল ভ্যালেন্সি এটাও আমরা এখানে লিখতে পারি। ইয়েস না লিখে এই যে ভ্যালেন্সি গুলো, এই ভ্যালেন্সিটাই আমরা এখানে লিখতে পারি। এখন হাইয়েস্ট ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি, তাহলে হাইয়েস্ট ভ্যালেন্সি কার্বনের হাইয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে, কার্বনের হাইয়েস্ট ভ্যালেন্সি কত? 4। আমরা এখানে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এমনিতে দেখতেছি কত, নরমালি আসতেছে 2, তাহলে আসতেছে কত 2, তাহলে নরমালি তার ল্যাটেন্ট ভ্যালেন্সিটা হিডেন অবস্থায় আছে এখানে 2। ওকে, আমরা কোথায় ছিলাম আবার খেয়াল করে দেখো। আমরা এখানে যেখানে ছিলাম, আমরা এখানে যে জায়গাটাতে ছিলাম সেখানে হচ্ছে যে যদি ফসফরাস পেন্টাক্লোরাইড হতো তাহলে ফসফরাসের 3.5, ফসফরাসের 3.5টা এখানে থাকতো 3.5, এবং আমরা পরবর্তীতে ইউজ হাইয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে 5, ইউজ ভ্যালেন্সি 5 0 পেয়ে যেতাম পেন্টাক্লোরাইড। বা ট্রাইক্লোরাইড যখন হয়েছে, ট্রাইক্লোরাইড, তখন আমরা দেখো খেয়াল করো ফসফরাসের ক্ষেত্রে 3.5, ভেরিয়েবল ভ্যালেন্সি 3.5, ল্যাটেন্ট ভ্যালেন্সি আমরা যখন বের করবো ফসফরাসের হাইয়েস্ট ভ্যালেন্সি 5 আর রানিং ভ্যালেন্সি অ্যাক্টিভ ভ্যালেন্সি 3, তার মানে 2। আর ক্লোরিনের ক্ষেত্রে তো অ্যাজ ইউজুয়াল আছেই, তার ভ্যালেন্সি 1, তার কোনো ভেরিয়েবল ভ্যালেন্সি নাই এবং তার ল্যাটেন্ট ভ্যালেন্সি 0। এরপরে যদি আমরা একই ভাবে ফসফরাস পেন্টা আয়োডাইডটা আমরা দেখি, পেন্টা আয়োডাইড, তাহলে ফসফরাসের ক্ষেত্রে 3.5, এখানে ইউজ হয়েছে হাইয়েস্ট ভ্যালেন্সি 5 ফসফরাসের, আর এখানে ইউজ হয়েছে P5, তার মানে এখানে 5 ইউজ হয়েছে আর এটা হয়ে গেল 0। আর আয়োডিনের ক্ষেত্রে তার কোনো অল্টারনেটিভ ভ্যালেন্সি নাই বা ভেরিয়েবল ভ্যালেন্সি নাই, যার কারণে তার হাইয়েস্ট ভ্যালেন্সি এবং ল্যাটেন্ট ভ্যালেন্সি মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 0। তাহলে ফসফরাস পেন্টা আয়োডাইড হয়ে গেল। সালফার ডাই অক্সাইড, এখানে আমরা এবার খেয়াল করি কম্পাউন্ড, এর পরেরটা যদি আমরা দেখি সালফার ডাই অক্সাইড, তাহলে সালফার ডাই অক্সাইড, কিন্তু অরিজিনাল ফিগারটা কি ছিল? আমরা যখন এর আগে what we just mentioned in case of finding the valency, আমরা দেখেছি যে এটার অরিজিনাল স্ট্রাকচার ছিল এটা। তাহলে সালফারের ক্ষেত্রে সালফার 246, ভ্যালেন্সি 246, তার ভেরিয়েবল ভ্যালেন্সি আছে 3টা, এটা হচ্ছে 246, এবং অক্সিজেন
অক্সিজেন তার একটা মাত্র ভ্যালেন্সি, ভ্যালেন্সি 2 আছে, তার হাইয়েস্ট ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি এটা হচ্ছে কত 0। তাহলে এই ক্ষেত্রে সালফারের কোন ভ্যালেন্সিটা ইউজ হয়েছে 4, তাহলে সালফারের ম্যাক্সিমাম ভ্যালেন্সি আমরা 6 কাউন্ট করলাম, কিন্তু এখানে ইউজড হয়েছে 4, তার মানে এখানে তার ল্যাটেন্ট ভ্যালেন্সি 2 হিডেন অবস্থায় আছে। ল্যাটেন্ট ভ্যালেন্সি মানে হিডেন ভ্যালেন্সি। তাহলে এখানে আমরা এই স্ট্রাকচারটা অরিজিনালি দেখলাম, সালফার হচ্ছে 246 ভেরিয়েবল ভ্যালেন্সি, হাইয়েস্ট ভ্যালেন্সি 6, বাট এখানে ইউজড হয়েছে সালফারের 4, তার মানে 2 পেয়ে গেলাম। এবার সালফার ট্রাই অক্সাইড যদি হতো SO3, তাহলে এখানে আমরা লিখতাম S2O6। এই ক্ষেত্রে তার ভেরিয়েবল ভ্যালেন্সি এগুলোই থাকতো, কিন্তু এখানে ইউজ হয়েছে সালফারের কত, সালফারের 6 ইউজ হয়েছে, অক্সিজেনের 2, তাহলে সালফারের 6 আমরা এখানে ইউজ করলাম 0। এইভাবে তুমি ওই প্রথম চার্ট যেটা আছে ওই চার্টটা মেনশন করে, মানে লেখাগুলো প্রত্যেকটা ক্ষেত্রে লিখে এইভাবে চার্ট করে দাও, তাহলে 4 এ 4 পেয়ে যাবে। তাহলে বি নাম্বার সলিউশনটাও ইজিলি আমরা সলভ করে ফেলতে পারলাম। এবার চলো সি নাম্বার। This is the third number question answer, and it is also a tough thinking because the student, if you don't find out the real meaning of that, it will be very tough to you. এই যে 8টা কম্পাউন্ড দেয়া আছে, 8টা কম্পাউন্ডের মধ্যে all total elements কয়টা আছে, just finding the elements, hydrogen, carbon, I find out hydrogen, oxygen, carbon, chlorine, phosphorus, iodine, sulfur. That means if we go through in there, we will find all 7 only these elements are find out there. এবং এখন বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপস, এই যে এলিমেন্টস গুলো আছে এই এলিমেন্টস গুলোর কোনো রেডিও অ্যাক্টিভ আইসোটোপস আছে কিনা এবং তাদের কোনো ইউজেস আছে কিনা সেগুলোকে বের করতে বলছে। ওকে, আমরা একটা একটা করে যাই। হাইড্রোজেন, উই ফাইন্ড দ্য 7 আইসোটোপস। ইট ইজ ইউজড অ্যাজ আ সলভেন্ট অ্যাজ কালার স্পেকট্রাম মেশিন। বিভিন্ন কালার স্পেকট্রাম মেশিন এর মধ্যে হাইড্রোজেন যেটা আছে ওইটা ইউজ করা হয়ে থাকে। এছাড়াও ডিউটেরিয়াম যেটা, সেটা প্রোডাকশন অফ হেভি মেটাল, হেভি ওয়াটার, D2O, ডিউটেরিয়াম অক্সাইড, এখান থেকে আসছে ভারী পানি বা হেভি ওয়াটার যেটা আছে ডিউটেরিয়াম। তাহলে হাইড্রোজেনের ইউজ হয়ে গেল। আমরা সবগুলোর এক্সপ্লেনেশন দিচ্ছি না, জাস্ট নরমালি দুইটা আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ পেয়েছি 7টা, তার মধ্যে দুইটা আমরা ইউজ এখানে লিখে দিলাম। একটা সলভেন্ট অফ স্পেকট্রাম মেশিন, কালার স্পেকট্রাম মেশিন, আর একটা হচ্ছে প্রোডাকশন অফ হেভি ওয়াটার। এবার অক্সিজেনে চলে আসি। অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, অক্সিজেন 16, 17 এবং 18। এরা ফটোসিনথেসিসে হেল্প করে থাকে। আমরা জানি যে অক্সিজেন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এন্ড oxidation reaction is photosynthesis likely to have in case of biology subject. তাহলে এটা লিখবা। আর কার্বনের 3টা আছে, কার্বন 12, 13, 14। এরাও ফটোসিনথেসিসে হেল্প করে এবং বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল ফাংশনাল অ্যাক্টিভিটিস অফ প্ল্যান্ট সোর্সের ক্ষেত্রে এরাও ওখানে ফাংশনালি ইউজ হতে পারে। বা তোমরা যদি আরো বেটার এর পাশাপাশি আরো ফাইন্ডিংস করে আরো কিছু ইউজ লিখতে পারো, ইট উইল বি বেটার মোর। এরপরে আমরা কার্বনের পর আসলাম ক্লোরিন। ক্লোরিন 35, 37। এরা কি করে, এরা সাধারণত কি করে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ হয় এবং রিলেটিভ অ্যাটমিক মাস টু কম্পেয়ার উইথ আনাদার অ্যাটমস, এটাকে বের করে সহজে এটা কি করা যায়, বের করা যায়। এছাড়া আছে ফসফরাস 32। এটা লিউকোমিয়া, এক ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার। তোমরা জানো যে লিউকোমিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে এই যে ফসফরাস পরেরটা, তার যে আইসোটোপ আছে এটা ইউজ করা হয়ে থাকে। 131 মেডিকেল ট্রিটমেন্ট, এই যে আয়োডিন, আয়োডিন 131 হচ্ছে আয়োডিনের আইসোটোপস, and we can use here medical treatment, thyroid cancer, destroy affected cell ইউজ করা যায়। এরপর আছে সালফার। সালফারের 3টা আইসোটোপ ইউজ হয় এবং ইউজ টু আইডেন্টিফাই pollution source, where there is pollution in the industry, in the environment, and where we need to find out the pollution source by using the isotopes of sulfur. তাহলে এইভাবে আমরা যেভাবে আমি তোমাদেরকে যেভাবে ডিটেইলস বলে দিলাম, এইভাবেই তোমরা অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে কমপ্লিট করো। ইফ ইউ নিড টু চেক আউট ইন লেটার, জাস্ট ডু রাফ and send me to check out. আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।